গ্রামগঞ্জে এই শীতের মৌসুমে প্রতি বছরই যাত্রাপালা হয়ে থাকে। গ্রামের মানুষজন যাত্রাপালা দেখতে ভীষণ পছন্দ করে। ছোট থেকে বড় সবাই এসেছে যাত্রাপালায়। অনেক জমজমাট যাত্রাপালা চলছে। তবে এখন গ্রামে গঞ্জেও টিভির আবির্ভাব হয়েছে, তাই তো যাত্রাপালা প্রায় উঠে যেতে বসেছে। রতন, মানিক, পলাশ, কাঞ্চন চার বন্ধু শহর থেকে গ্রামের বাড়িতে এসে যাত্রাপালার কথা শুনে তারা যাত্রাপালা দেখতে এসেছে। ছোটবেলায় তারা যাত্রাপালা দেখত, কিন্তু এখন অনেক দিন পরে শখের বশে দেখতে এসেছে যাত্রাপালা। বেশ উপভোগ করেছে চার বন্ধু। কিন্তু এমন সময় হঠাৎ রতন বলে উঠল, আমার শরীরটা বেশ খারাপ লাগছে। কি হলো তোর শরীর হঠাৎ? এতক্ষণ তো ভালোই ছিলি। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে ব্যথা করছে। ওকে, ফাঁকা কোনো জায়গায় নিরিবিলি পরিবেশে যেতে হবে, এত ভিড় থেকে বের হতে হবে। চল সবাই ওকে ধরে বাজায় নিয়ে যাই। রতনকে নিয়ে আস্তে আস্তে তারা বাইরে বের হয়ে আসলো। রতন খুব দুর্বল অনুভব করছিল, সে হাঁটতে পারছিল না। তাই মানিকের ঘাড়ে ভর করে কোনো মতে হাঁটা শুরু করলো। এদিকে শীতের রাত, কুয়াশার চাদরে ঢাকা, ঢেকে আছে পরিবেশ। যাত্রাপালার জায়গাটুকু ছাড়া আশেপাশে তেমন কোনো মানুষজন নেই। বেশ কিছু দূর হেঁটে বাজারের উপর ভ্যানের অপেক্ষায় দাঁড়িয়ে রইল তারা। রাস্তায় কোনো ভ্যানের দেখাও নেই। তখন বাজে রাত প্রায় 11টা। এত রাতে কি কিছু পাবো আমরা? কতক্ষণ দাঁড়ায় থাকবো বল? চল আবার হাঁটা শুরু করি। কাঞ্চনের কথা মতো সবাই মিলে আবার হাঁটা শুরু করলো। অনেক পথ হাঁটার পর একটা ভ্যানের দেখা পেল। দূর থেকে ভ্যান দেখে কাঞ্চন ডাক দিল, ও কাকা, ও কাকা, যাওয়া নাকি? দাঁড়াও একটু। কোথায় যাবা তোমরা? কুসুমপুর গ্রামে। কুসুমপুর? না না, রাতের বেলা ওদিকে যাওয়া যাবে না। কেন, কি হয়েছে ওদিকে? আমরা তো বিকেলে ওদিকে থেকে আসলাম, রাস্তা তো বেশ ভালোই আছে, তাহলে সমস্যা কি? ওইদিকে গেলে ফিরে আসতে অনেক দেরি হয়ে যাবে। তাছাড়া ওই গ্রামে কিছু দূর যেতে পথে একটা শ্মশান বাঁধবে, ওখানে ভয়ানক কিছু আছে, ওইদিকে না যাওয়াই ভালো। আমি বাবা যাব না, তোমরা রাত করে ওদিকেও যেও না। আজকে রাতটা কাটিয়ে কাল সকালে বাড়ি ফিরো। তা কি হয়? ওসব ভূত পেতনি বলে কিছু নেই। কাকা দয়া করে চলো তো, আমার বন্ধুটা অসুস্থ, ওকে তাড়াতাড়ি বাসায় নিয়ে যেতে হবে। না না, তোমরা অন্য কিছু দেখে নাও, আমি ওদিকে যাবই না। এ পথে তো আর কোনো ভ্যান গাড়িও দেখছি না। কাকা তুমি ভয় পেও না, আমরা আছি তো, তুমি আমাদের উপকারটুকু করো। ছেলেগুলো অনেক অনুরোধের পর ভ্যান চালক রাজি হলো তাদের নিয়ে যেতে। তারা রতনকে নিয়ে সবাই মিলে ভ্যানে করে উঠল। সামনে কিছু দেখা যাচ্ছে না, কনকন ঠান্ডা বাতাস বইছে। আজকের পরিবেশটাও কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে চারপাশ। পথে কোনো মানুষ নেই, কানে ভেসে আসছে শুধু ঝিঝি পোকার ডাক। অনেকটা সময় পার হয়ে গেল, কিন্তু আজ পথটা যেন আর শেষই হতে চাইছে না। তাই পলাশ ভ্যান চালককে বলল, কাকা একটু তাড়াতাড়ি চলো, পথ যেন শেষই হচ্ছে না। শীতে হাত পা বরফ হয়ে যাচ্ছে, এর দিকে বেশি জোরে আর টানতে পারবো না বাবু। আশেপাশে একটা ওষুধের দোকানও খোলা নেই, জনমানবহীন এক ভূতের পরিবেশ। কি যে বলিস না, এই ফাঁকা রাস্তায় দোকান পাবি কই? কথা বলতে বলতে তারা এক সময় শ্মশানের কাছে চলে আসলো। এদিকটা আরো বেশি নিস্তব্ধ হয়ে আছে।
একটু সামনে যেতেই তারা দেখল একজন বৃদ্ধা লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছে। বৃদ্ধা মহিলাটিকে দেখে তারা ভ্যান চালককে বলল, কাকা, কুজো বৃদ্ধটির হয়তো সাহায্যের প্রয়োজন। ওসব কিছু না, রাত করে কি তোমাদের মাথা খারাপ বলো নাকি? সামনে তো কেউ নেই। কেন, তুমি দেখতে পাচ্ছ না ওনাকে? শোনো, এই সবই ওই মহিলার চলো না, তোমাদের চোখে ধোয়া দিচ্ছে। তোমাদের আগেই বলেছিলাম এদিকটা ভালো নয়। ভ্যান চালক তাদের কথায় সায় না দিয়ে ভ্যান থামালো না। এক সময় তারা মহিলাটিকে পার করে সামনের দিকে এগিয়ে গেল। মহিলাটি বড় বড় চোখ করে এক দৃষ্টিতে ওদের সবাইকে ঘুরে ঘুরে দেখছিল। মহিলাটির চাহনির মধ্যে কেন জানি বিপদের আভাস লুকিয়ে স্পষ্ট ফুটে দেখা যাচ্ছিল। বৃদ্ধাটি ছাড়িয়ে আসতেই তিনি ভয়ঙ্করভাবে হাসলেন। সামনে যা, মজা হবে। বৃদ্ধাটির হাসি দেখে তাদের মনের ভিতর ছ্যাদ করে উঠল। হঠাৎ একটু সামনে এগোতেই তারা দেখল রাস্তার পাশে একজন ভ্যান চালক পড়ে আছে। লোকটার কি হয়েছে? এখানে পড়ে আছে কেন? চল কাছে গিয়ে দেখি। না না, যেও না, তোমরা যেও না। লোকটিকে দেখলে তোমরা সহ্য করতে পারবে না। পলাশ আর কাঞ্চন লোকটির কথা না শুনে দুজন ভ্যান থেকে নেমে পড়ল। তারা লোকটির কাছে গেল। তাকে সোজা করতেই দেখল এ তো ভ্যান চালক, যার ভ্যানে করে তারা এতক্ষণ এসেছে। ভ্যান চালক এখানে আসলো কি করে? উনি তো ভ্যান চালাচ্ছিল। এই বলে তারা পিছনে ফিরে দেখে তারা যে ভ্যানে করে এসেছে সেই ভ্যানটি নেই, ভ্যান চালকও নেই। তাদের দুই বন্ধু মাটিতে পড়ে আছে। আজকে সন্ধ্যার পর থেকে এইসব কি করছে আমাদের সাথে? কাকা, ও কাকা, উঠো। পলাশ ডাকতেই হঠাৎ লোকটির শরীর থেকে একটা আত্মা বের হয়ে আসলো আর তাদের বলল, তোমরা এখানে বেশিক্ষণ থেকো না, এখান থেকে চলে যাও। তোমরা এখানে থাকলে তোমাদের বিপদ হবে। এখনই তো তুমি ভ্যানের কাছে দাঁড়িয়েছিলে, কি হলো তোমার হঠাৎ? তোমার ভ্যান কোথায় গেল? তোমরা চলে যাও, না হলে ওই মহিলা তোমাদের ছাড়বে না, কাউকে বাঁচিতে দিবে না। ভালো মানুষের বেশ ধরে ঘুরে বেড়ায়। তোমাকে এখানে ফেলে রেখে আমরা কি করে যাই? তুমি আমাদের অনেক সাহায্য করেছ, তোমাকে এভাবে ফেলে রাখা যাবে না। বেশি কথা বলে সময় নষ্ট করো না। তুমি ওই মহিলাকে চেনো? হ্যাঁ, সন্ধ্যার সময় আমি ভাড়া নামিয়ে পথ দিয়ে যাচ্ছিলাম। শ্মশানের কাছে আসতেই দেখি সেই কুজো বুড়িটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। বুড়িটিকে দেখে তোমাদের মতো আমারও ভীষণ দয়া হলো। এই যে বুড়িমা, কষ্ট করে আর হেঁটো না, আমার গাড়িতে উঠে পড়ো দেখি। আমার কথা শুনে কুজো বুড়িটি আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপরে সে আচমকা হাসতে লাগলো। এই ছোকরা, তুই আমাকে নিয়ে যাবি? তুই জানিস আমি কে? বুড়িটির কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। আমি তাকে সাহায্য করতে চাইছি, কিন্তু সে আমাকে নিয়ে উপহাস করছে। আমি তোমাকে সাহায্য করতে চাইছি আর তুমি মজা করছো। বেশি কথা না বলে শ্মশানে প্রণাম কর বলছি, নয়তো প্রাণ নিয়ে ফিরতে পারবি না। বুড়িটির কথা শুনে আমার ভেতরে ভীষণ রাগ হলো। আমি মনে মনে শ্মশানটিকে অনেক খারাপভাবে গালি দিয়ে বসি। আমি কেন এই শ্মশানে প্রণাম করব? ঠিক তখনই বুড়িটি আমাকে চমকে দিয়ে একটি যুবতী ডাইনিতে পরিণত হলো। এমন ভয়ঙ্কর তার চেহারা যে আমি ভয়ে থরথরিয়ে কাঁপতে লাগলাম। ডাইনিটির দাঁতগুলো বড় বড় আর তার চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত ঝরছিল।
তাকে দেখে আমি বুঝে গিয়েছিলাম আজ হয়তো আমি প্রাণ নিয়ে আর বাড়ি ফিরতে পারবো না। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। এমন শীতের মাঝেও আমার শরীর দিয়ে ঘাম বের হচ্ছিল, টপ টপ করে ঘাম ঝরতে লাগলো। ডাইনিটি আমাকে বলল, আমার শ্মশানকে গালি দিস তুই? এত বড় সাহস! এর ফল তো তোকে পেতেই হবে। কঠিন শাস্তি পাবি, কঠিন শাস্তি পাবি তুই। আমি বাঁচার জন্য ছটফট করতে লাগলাম, কিন্তু সে আমাকে ছেড়ে দিল না। বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো বাঁচাও আমাকে, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি এর কোনোদিন এ পথে আসবো না। আমি এক্ষুনি প্রণাম করছি তোমার শ্মশানে। তোর কোনো ক্ষমা নেই। তুই আমার শ্মশানকে অপমান করেছিস। এরপর ডাইনিটি আমার ঘাড় মটকি আমাকে মেরে ফেলে। তোমরা দ্রুত এখান থেকে চলে যাও, আর যদি পারো কাল সকালে উত্তরপাড়ায় আমার লাশটি পৌঁছে দিও। কথাগুলো বলে ভ্যান চালকের আত্মা সেখান থেকে উধাও হয়ে গেল। এরপরে তারা চারজন আর এক মুহূর্ত দেরি না করে বাড়ি ফিরে যায়। এরপর আর কোনোদিন তারা রাতে শ্মশানের পথে পা বাড়ায়নি। এত বাজার কি হবে বাবু? বাড়িতে কি নতুন অতিথি এসেছে? আপনাকে তো এই বাজারে আগে দেখিনি। গায়ে নতুন এসেছেন নাকি? ওরে বাপ রে কাকা, তুমি এত প্রশ্ন করছো, কোনটা রেখে কোনটার উত্তর দি বলো তো? একটা একটা করে দিলেই হবে। আমি আসলে কথা বলতে বড্ড ভালোবাসি, তাই খুদের এলে সকলের খোঁজ খবর রাখি। বুঝলেন না, ব্যবসায়ীদের শ্বশুর ঘর নেই, তাই আয়েশ করে আলাপ জমিয়ে গল্প করার আর সময় হয় না। হা হা হা, আপনি তো বেশ মজার মানুষ। আমি আসলে এই গ্রামে নতুন, ঘোষাল বাড়ির জামাই। ও বাড়ির জন্যই বাজার করতে এসেছি। তা বেশ। তা জামাই বাবা, ঘোষাল বাবু তো সোনা মুগ ডাল দিয়ে আর গোবিন্দ ভোগের চালের ভাত বড্ড ভালোবাসে, দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিন। সব মিলিয়ে আমার কত টাকা হলো কাকা? ইস, অনেকটা দেরি হয়ে গেল, সূর্য ডুবতে গেল, একটা গরুর গাড়িও দেখতে পাচ্ছি না। এখন তো গরুর গাড়ি পাবেন না বাবু, সকালের দিকে পাওয়া যায়। তারপর আকাশে বেজায় মেঘ করেছে। বলি, আপনি একা যেতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, এ আর এমন কি। কিন্তু পথে যদি কোনো বিপদ হয়? ও আমি ঠিক সামলে নেব। এই যে টাকাগুলো, আমি চলি। একেই বেলা পড়ে এলো, তারপরে এই অসময়ে বৃষ্টি। ইস, কি যে করি! এই বৃষ্টি মাথায় পড়লে নির্ঘাত অসুখ করবে। শ্বশুরবাড়িতে প্রথম বেড়াতে এসেই অসুস্থ হলে লোকে কি বলবে? কিন্তু মাথার উপর একটা ছাউনি তো চাই। আরে, ওই তো দূরে একটা বড় গাছ, ওখানে একটু আশ্রয় নিই। বৃষ্টি কমলে না হয় যাব তারপর। বাপ রে, টানা 1 ঘন্টা বৃষ্টি হলো, কিন্তু এ বৃষ্টি থামার নয়। এই ধরে আসা বৃষ্টিতেই বরং চলতে শুরু করি, নয়তো সারা রাত আমাকে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। আমি বরং ওই জঙ্গলের রাস্তাটা ধরে যাই, তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। ইস, এত গভীর জঙ্গল, কোথাও কেউ নেই। এ গাটা কেমন ছমছম করছে। আমি বরং গান গাইতে গাইতে চলে যাই। গান গাইলে ভয় মনের কাছে আসতে পারবে না। কিন্তু কি গান গাই, গলাটা একটু সেরে নি।
বৃষ্টির দিনের এই জঙ্গলের পথে চলেছি আমি একা একা, হাতে নিয়ে বাজারের বোঝা। আধারের এই পথ পেরোবে একা একা, কে হবে সঙ্গী আমার, কে দেবে দেখা? ও রে চলেছি আমি একা একা। না, একেই হাতে ভারী বোঝা, তার উপর কিছু খাওয়াই হয়নি। যেমন খিদে পেয়েছে তেমনি তৃষ্ণা। ইস, কোথাও যদি একটু পানি পেতাম। না না, দ্রুত পা চালাই। আমি ঘরে গিয়েই খাবার খাবো, তারপর বিশ্রাম নেব। এখন তো মনে হচ্ছে এই জঙ্গল দিয়ে আসা আমার একদম উচিত হয়নি। এমন জঙ্গলে কেউ কি থাকে? কে কাঁদছে এমন করে? কারো কি কোনো বিপদ হলো? না না, এভাবে কাউকে বিপদে ফেলে যাওয়া ঠিক হবে না। আমি বরং গিয়ে দেখি কার কি হলো। কেউ আছেন? কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? কে মারা গেছে? উনি আমার স্বামী। এই মৃতদেহ নিয়ে আপনি একা গভীর বনে কাঁদছেন? ওনাকে তো দাফন করা উচিত। না, কেউ আমাকে কোনোদিনও সাহায্য করেনি। তুমি এখানে কেন এসেছো? ভালো চাও তো চলে যাও, একা ছেড়ে দাও আমাকে। আপনি একা একটি মেয়ে মৃতদেহ নিয়ে থাকবেন? আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? কেন বিরক্ত করছো আমাকে? আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। যখন প্রয়োজন ছিল তখন কেউ এগিয়ে আসেনি, আর এখন এসেছো করুণা দেখাতে? যাও যাও, চলে যাও। আজব তো, কেউ সাহায্য করতে এলে তাকে এমন করে তাড়িয়ে দিতে হয়। শোকে কি ওনার মাথা খারাপ হয়ে গেছে? কিন্তু আমি এখন কি করব? চলে যাব। এটা কি? অনেকটা ছুটে এসেছি। আমি কি দেখলাম? না না, আমি এই কান্নার শব্দ শুনতে চাই না। আমাকে দ্রুত এখান থেকে ঘরে ফিরে যেতে হবে। ওই তো দূরে একটা আলো দেখা যাচ্ছে। আমি বরং তার কাছে সাহায্য চাই। একটা আলো হাতে নিয়ে বাকি পথ ঠিক আমি চলে যেতে পারবো। না, আমি যা দেখেছি আমি মনে ঠাঁই দেবই না, কিছুতেই না। না, আমায় যেতে দাও, আমায় যেতে দাও। আরে 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 আরে, তুমি ভাই কোন রাত কানা? এত বড় বাজারের ঝোলা নিয়ে শেষে আমার সাথেই পড়লে। কে তুমি? আমি সজল। আমি ও, তবে এই ব্যাপার। যাক, বড় বাঁচা বেঁচে গেছো ভায়া। মাছ নিয়ে ভর সন্ধেবেলা তোমার বনের পথে আসা একেবারেই উচিত হয়নি। চলো, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, কিন্তু আমি জানতে চাই ওরা কারা? ওরা কেন আমার সাথে এমন করলো? মন থেকে খারাপ সব ঘটনা মুছে ফেলতে হয়। তুমি এখন যাও, আমিও ঘরে ফিরে যাই। আপনি আমাকে যতক্ষণ না সব খুলে বলবেন, আমি ততক্ষণ এখান থেকে এক পাও নড়ব না। না না, থাক, এসব জেনে কি হবে?
তোমাকে আজকের মতন পৌঁছে দিয়ে গেলাম, তবে ভুলেও আর ও পথে যেও না, তখন কিন্তু আমি আর তোমাকে পৌঁছে দিতে আসবো না। না না, আপনাকে বলতেই হবে। আমি কথা দিচ্ছি আমি কখনো বনের পথে যাব না, কিন্তু আপনি আমাকে সবটা খুলে বলুন। আচ্ছা শোনো তবে। ওগো, আজ 4টে দিন ধরে পানি ছাড়া তো কিছুই পেটে পড়েনি। তুমি যাও, কিছু খাবার নিয়ে আসো। আমি আর খিদে তো সহ্য করতে পারছি না। কোথায় টাকা পাবো বউ? আমার হাতে কোনো টাকা নেই, কাজও নেই, দোকানি বাকিতে খাবার দেবে না। কি করব আমি? কেমন করে আনবো খাবার? তুমি একটু দেখো না গো, যদি কিছু করা যায়। তুমি ঘরে থেকো, আমি একটু এগিয়ে গিয়ে দেখি। এই তুমি আবার কেন এসো আমার দোকানে? যাও, চলে যাও। তোমাকে আমার দোকানে দেখলে আমারও তোমার মতো এক ঘরে হতে হবে। এক ঘরে? আমার কিসের দোষ হয়েছে শুনি? কেন সকলে আমাকে এক ঘরে করে দিচ্ছ? আমি এক ঘরে করার কে? জোয়ারদারের সাথে বেয়াদবি করেছিস তুই, তাই তো তোকে এক ঘরে করেছে। যা এখন। মজুরি চাওয়া যদি তক্ক করা হয় আর তার শাস্তি যদি এক ঘরে হয়, তাহলে আমার মতন গরিবের বেঁচে থেকে কি লাভ? তা আমি কি জানি। ওগো, ওগো, তুমি ফিরে এসো। আমরা আর ও গায়ে থাকবো না। আমি আর খাবারও চাইবো না। তুমি ফিরে এসো গো, ফিরে এসো, তুমি ফিরে এসো। আহা, এত কান্নাকাটি করো না হাবুর বউ। তুমি দিন থাকতে তোমার স্বামীর লাশ নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাও। অপঘাতে ট্রেনে মাথা দিয়ে মরেছে, ওর দাফন আমাদের গ্রামে হবে না। যাও যাও, চলে যাও। আপনাকে এতক্ষণ যেই হাবুর গল্প বললাম, সেই হাবু অন্য কেউ নয়, বরং আপনার সামনে আমি সেই হাবু দাঁড়িয়ে আছি। আমাকে আপনি জীবিত দেখলেও আমি এখন আর বেঁচে নেই। আমি চলে গিয়েছি এই কঠিন পৃথিবী ত্যাগ করে। হাবুর কথা শুনে সজল একটুও ভয় পেল না, বরং সে অবাক হয়ে হাবুর কাছে জিজ্ঞেস করল, খুব অন্যায় হয়েছে আপনাদের সাথে। তারপর আপনার স্ত্রীর কি হলো? আমার লাশ নিয়ে ও নদীতে ঝাঁপ দিয়ে মারা গেছে। আমার পরিবার শেষ হয়েছে আপনার শ্বশুর বাড়ির লোকেদের জন্য। আজ আপনাকে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমরা কখনো কারোর পরিবার শেষ করে তাদের দুঃখ দিতে পারি না। আপনারা সুখে থাকবেন। বিদায়।